অনেক সুন্দর একটি গল্প যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যে স্ত্রীকে কঠোর পরিশ্রম করে বড় আইনজীবী বানিয়েছিলাম সেই স্ত্রী আমার মৃত্যুদণ্ডের রায়ের মূল আইনজীবী। কাঠগড়ায় দাঁড়িয়ে যখন নিজের ফাঁসির রায় শুনছিলাম তখন বিচারকের গভীর কণ্ঠস্বর আমার কানে এসে পৌঁছাচ্ছিল না। আমার সমস্ত দৃষ্টি আটকে ছিল সামনের ওই কালো কোট পরা নারীটির দিকে, যে এখন বড় আইনজীবী। সে মিথিলাকে সত্য প্রমাণ করতে পারে। সেই প্রত্যক্ষ আইনজীবী আর কেউ নয়, আমার স্ত্রী মিথিলা, যে হাত ধরে একদিন তাকে ঢাকা শহর চিনিয়ে এসেছিলাম। আজ সেই হাত এসে আমার টেট ওয়ান্ট সাজালো। নিয়তি কি নিষ্ঠুর পরিহাস। আমাদের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবেই, দুই পরিবারের পূর্ণ সম্মতিতে, কিন্তু মিথিলা প্রথম দিকেই একদমই রাজি ছিল না। রূপের কথা যদি বলি, মিথিলা ছিল অপূর্বর মতো সুন্দরী। টাঙ্গাইল শহরের যে কোনো ছেলের চোখ আটকে যাওয়ার মতো রূপ ছিল তার। পরিবারের প্রচণ্ড চাপ আর অনুরোধে শেষেমেশে সে একটা শর্ততে বিয়েতে রাজি হলো। বিয়ের আগে আমার সাথে একবার একা দেখা করতে চাই। সেই কথা অনুযায়ী আমি তার সাথে দেখা করলাম একটা রেস্টুরেন্টে। মুখোমুখি বসতেই মিথিলা তার টানা টানা চোখ দুটো আমার দিকে তুলে সরাসরি বলল, আমি আপনাকে বিয়ে করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বিয়ের পর আমাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। আর বিয়েটা হবে এখন থেকে ঠিক 2 মাস পর। আমার এইচএসসি পরীক্ষা শেষ হলে আমি এক মুহূর্তেও চিন্তা না করে তার শর্ত রাজি হয়ে গেলাম। সত্যি বলতে আমার মনের ভেতর তখন অন্য হিসাব কাজ করছিল। এত সুন্দরী একটা মেয়েকে আমি কোনোভাবেই হাতছাড়া করতে চাচ্ছিলাম না। মনে মনে ভাবছিলাম, একবার বিয়ে হয়ে ঘরের বউ হয়ে আসলে আর রান্নাবান্না সংসারের জাতাকলে পড়লে এমনিতেই পড়াশোনার মন উঠে যাবে। মেয়েদের মন বদলাতে কতক্ষণ। কিন্তু আমার সেই ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিল মিথিলা। যখন এসএসসি রেজাল্ট দিল, দেখা গেল সে জিপিএ পাস পেয়েছে এবং অন্তত ভালো নম্বর নিয়ে পাশ করেছে। রেজাল্ট হাতে পেয়ে সে একদিন উচ্ছ্বসিত গলায় বলল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাই। শুনে আমার বুকটা ছ করে উঠল। টাঙ্গাইলে আমাদের কসমেটিক্সের বেশ বড় ব্যবসা। আল্লাহর রহমতে অধিক অবস্থা আমাদের যথেষ্ট ভালো। আমি তাকে সরাসরি না করে দিয়ে বললাম, তুমি টাঙ্গাইল থেকে সে ঢাকা গিয়ে পড়বে কেমনে? আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পেয়ে যাও তবে সংসার সামলাবে কেমনে? সব ঢাকা ঢাকা বাদ দাও। মিথিলা দমে যাওয়ার পাত্র ছিল না। সে আমার হাত ধরে আকুতি করে বলল, তুমিও আমার সাথে ঢাকা চলে যাবে এক্ষুনি, না হয় নতুন কোনো ব্যবসা দেখব। আমি তাকে বুঝিয়ে বললাম, পাগল হয়েছ? এখানে জামানো ব্যবসা ফেলে আমি হুট করে ঢাকা গিয়ে কি করব? অত সোজা নাকি? এই ঘটনার পর মিথিলা পুরোপুরি ব্যস্তপ হয়ে গেল। টানা 2 দিন সে আমার সাথে একটা কথাও বলল না। খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিল। তার এই অভিমানী মুখ আর চোখের জল আমি সহ্য করতে পারছিলাম না। ভালোবাসতাম তো, তাই শেষেমেশে তার অভিমান ভাঙার জন্য আমি হার মানলাম। বললাম, ঠিক আছে চল, পরীক্ষাটা দিয়েই আসো। পরীক্ষার একদিন আগে আমরা ঢাকায় রওনা হলাম। মিথিলার একটা সমস্যা ছিল, বাসে উঠলেই তার মাথা ঘোরাতো আর বমি আসতো। তাই আমরা ট্রেনে করে ঢাকায় টিকিট করলাম। মিথিলা এর আগে কোনো দিন ঢাকা শহরে পা রাখেনি। জানালার বাইরে অচেনা শহরের আলো দেখে তার চোখ যে শিশু সুতোভল আনন্দ দেখছিলাম, তা আজও আমার মনে পড়ে। পরীক্ষার দিন, পরীক্ষা শেষ হওয়ার পর তাকে ঢাকার একটা ভালো নামি রেস্টুরেন্টে নিয়ে খাওয়ালাম। মিথিলার মুখে তখন তৃপ্তির হাসি। সেই রাতে
আবার আমরা ট্রেনে করে টাঙ্গাইল ফিরে এলাম। তার কয়েকদিন পর যখন ঢাকা বিদ্যালয় ভর্তি পরীক্ষার রেজাল্ট বের হলো, আমাদের চোখ চটকয়ে গ্যাস। মিথিলা মেধা তালিকায় ওপরের দিকে স্থান পেয়ে ঢাকা বিদ্যালয়ের আইন বিভাগে চান্স পেয়েছে। এই খবর শোনার পর আনন্দর চেয়েও আমাদের দুই পরিবারের চিন্তার মেঘ নেমে এলো। শ্বশুরবাড়ির লোকজন থেকে শুরু করে আমার মা বাবা কেউ রাজি হচ্ছিল না তাকে ঢাকায় পাঠাতে। সবাই এক সুরে বলতে লাগলো, এতটুকু একা মেয়ে ঢাকা শহরে গিয়ে থাকবে কেমনে? তার চেয়েও টাঙ্গাইলে কোনো একটা কলেজে ভর্তি করিয়ে দাও। মূল ভয়টা ছিল অন্য জায়গায়। মিথিলা ছিল অসম্ভব সুন্দরী। সবাই ভাবছিল এত বড় শহরে একা থাকলে যদি কোনো বিপদ আপদ হয়ে যায়। দিনকাল তো ভালো না, যেখানে ছোট ছোট দুধের বাচ্চাও নিরাপদ নয়, সেখানেও মিথিলার মতো রূপবতী মেয়ে একা থাকবে কিভাবে? সবাই যখন তার বিপক্ষে, তখন সে রাতেই মিথিলা আমার বুকের ওপর মাথা রেখে সারা রাত নিভৃতে কাঁদছিল। তার চোখের জলে আমার বুকের ভিজে যাচ্ছিল। সকালবেলা যখন তার ফেলা চোখ আমার মালিন মুখটা দেখলাম, আমার সব কঠোরতা গলে জল হয়ে গেল। আমি সিদ্ধান্ত নিলাম আমি তাকে আটকাবো না। আমি তাকে বললাম, আমি তোমাকে ঢাকা পাঠাবো, তবে আমার কিছু শর্ত আছে। সেখানে গিয়ে কোনোভাবেই অযথা ঘোরাঘুরি করা যাবে না। ছেলেদের সাথে অপ্রয়োজনীয় কথা বলা চলবে না। সব সময় মেয়েদের সাথে থাকবে। মিথিলা আমার শর্ততে সানাধ্য রাজি হয়ে গেল। যে সে হাতে চাঁদ পেয়েছে। আমি তাকে ঢাকায় একটা সেফ জেনে ফ্ল্যাট বা বাসা ভাড়া করে দিতে চেয়েছিলাম, কিন্তু সে নিজেই না করে দিল। বলল, না গো, কত টাকা খরচ করতে হবে না, আমি মেয়েদের হোস্টেলেই ভালো থাকবো, ওখানে নিরাপত্তাও বেশি। আমি নিজে গিয়ে তাকে ঢাকা বিদ্যালয়ের হলে রেখে আসলাম। আসার সময় তার হাত খরচের জন্য 25,000 টাকা দিয়ে আসলাম, যাতে কোনো কিছুর অভাব না হয়। মিথিলাকে ঢাকায় রেখে আসার পর আমার দিন কাটছিল একরকম, আর তার দিকে অন্যরকম। প্রতি 15-20 দিন পর পর আমি নিয়ম করে তার খরচের টাকা পাঠিয়ে দিতাম। সে তখনই পড়াশোনা থেকে একটু ফ্রি হতো, আমাকে ফোন করতো। ঘন্টার পর ঘন্টা আমরা ফোনে কথা বলতাম। ব্যবসার শত ব্যবস্থাতার মাঝেও তার একটা ফোন আমার সব ক্লান্তি দূর করে দিত। এভাবেই দেখতে দেখতে 4 বছর কেটে গেল খুব সুন্দরভাবে। মিথিলা যখনই একটু ছুটি পেত, সব কাজ ফেলে টাঙ্গাইল আমার বুকে ছুটে আসতো। আমাদের ভালোবাসা যেন আরও গভীর হচ্ছিল। তখন মিথিলার LAB পড়াশোনা একদম শেষের দিকে। ফাইনাল পরীক্ষার আগে বেশ কিছুদিন ছুটি পেয়ে সে আগের মতোই টাঙ্গাইল আমার কাছে আসলে। সেই দিন রাতে বাইরে আবহাওয়াটা একটু ঠান্ডা ছিল। মিথিলা আমার বুকে মাথা রেখে অন্তত নিশ্চিন্তে পরম শান্তিতে ঘুমাচ্ছিল। মাঝরাতে হঠাৎ রুমের অন্ধকারে ভেদ করে একটা আলো জ্বলে উঠল। মিথিলার ফোনটা পাশে রাখা ছিল। ফোনটা ভাইব্রেশন মোডে থাকায় কোনো নোটিফিকেশনের শব্দ হলো না, শুধু স্ক্রিনটা চমক করে উঠল। আমি ভাবলাম গভীর রাতে কার ফোন এলো। মিথিলার ঘুম যেন ব্যাঘাত না ঘটে তাই ফোনটি অফ করার জন্য হাতে নিলাম, কিন্তু স্ক্রিনে
দিকে তাকাতেই আমার সারা শরীর বরফ হয়ে গেল। একটা অচেনা নাম্বার থেকে মেসেজ এসেছে, আর সেই মেসেজের লেখাগুলো যেন আমার চোখের সামনে জ্বলন্ত অক্ষরে ভাসছিল। মেসেজের লেখা ছিল, জান তোমাকে ছাড়া আজকে একটু ঘুম আসছে না, ফ্রি হয়ে একটা কল দিও। মেসেজটা পড়া মাত্রই আমার মাথাটা তীব্রভাবে চক্কর দিয়ে উঠল। মনে হলো চারপাশের দেওয়ালগুলো আমার ওপর ভেঙে পড়ছে। ঠিক তখনই মিথিলা ঘুমের বেঘরে একটু নড়েচড়ে উঠল। আমি আর নিজেকে সামলাতে না পেরে কাঁপানো হাতে ফোনটি আবার আগের জায়গায় রেখে দিলাম। আমার বুকের ভেতর তখন একটা পালকির ঝড় শুরু হয়ে গেছে। তার শেষ পরিণতি আজ আমাকে এই ফাঁসির মঞ্চ এনে দাঁড় করালো। সেই রাতে আমার এক মুহূর্তেও জন্য আমার চোখের পাতা এক করতে পারিনি। বুকের ভেতর একটা তীব্র দহন, একটা অদৃশ্য ঝড় আমার পুরো অস্তিত্বকে দুমড়ে মুচড়ে দিচ্ছিল। পাশে শুয়ে থাকা অপরসবার মতো সুন্দরীর নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে বারবার মনে হচ্ছিল, এই সেই মেয়ে যাকে আমি নিজের সবটুকু দিয়ে আগলে রেখেছি। সকালে যখন সূর্যের আলো ঘরের জানালায় এসে পড়ল, মিথিলা তখন ঘুমাচ্ছিল। আমি কাঁপতে কাঁপতে তার ফোনটা আবার হাতে নিলাম, কিন্তু স্ক্রিন লক খুলে মেসেজ অপশনে যেতেই আমার শরীরটা অপমানে আর ভয়ে শিউরে উঠল। রাতের সেই মেসেজটি তো দূর, পুরো ইন ব্ল্যাক, একদম ফাঁকা, একটা মেসেজও নেই, সব ডিলিট করে দেওয়া হয়েছে। আমার ভেতরের সন্তুষ্টটা আবার পাথরের মতো শক্ত বিষপ্য রূপ নিল। অপরাধী না হলে কেউ এভাবে প্রমাণ মুছে ফেলে না। আমি তখন সিদ্ধান্ত নিলাম, আমি হুট করে কোনো পাগলামি করব না। আমাকে সত্যিটা জানতে হবে একদম গোড়া থেকে। ঢাকায় আমার কিছু পরিচিত ব্যবসায়ী এবং আমার এলাকার এক ছেলে পড়তে, তাদেরকে গিয়ে গোপনে খুঁজে নেওয়া শুরু করলাম। আর সেই খোঁজ নিতে গিয়েই আমার পায়ের তলার মাটির চিত্রে সরে গেল। মিথিলার যার সাথে সম্পর্ক জড়িয়েছে, সে তার নিজের ডিপার্টমেন্টের ছেলে অন্তত সুদর্শন, সুমট এবং বনাদি ঢাকাইয়া পরিবারের সন্তান। নাম তার আবির। ঢাকা বিদ্যালয়ে পা রাখার পরই নাকি আবির মিথিলার পেছনে লাগে। মিথিলার মতো রূপবতী আর মেধাবী মেয়েকে ইমপ্রেস করতে আবিরের খুব বেশি সময় লাগেনি। যে আজ পাড়াগাঁয়ের মেয়েকে আমি ঢাকা শহর চিনিয়েছিলাম, সে মেয়ে ঢাকার চাকচিক্য আর আবিরের সমন্বয়ের কাছে নিজের সত্যত্ব, নিজের ভালোবাসা বিকিয়ে দিল। সব কিছু জানার পর আমি আর নিজের আবেগ ধরে রাখতে পারলাম না। মিথিলা টাঙ্গাইল থেকে ঢাকায় ফিরে যাওয়ার পর আমি তাকে সরাসরি ফোন করলাম, কোনো আড়াল না রেখে পরিষ্কারভাবে তাকে সব জিজ্ঞাসা করলাম। ভেবেছিলাম সে হয়তো কাঁদবে, ক্ষমা চাইবে, কিন্তু না। ঢাকার আইন বিভাগ তাকে ততদিনে অনেক বেশি চতুর আর কঠোর বানিয়ে ফেলেছে। সে উল্টো আমার উপর চওড়া হলো, তীব্র গলায় বলল, তুমি আমার পার্সোনাল লাইফে নাক গলাচ্ছ কেন? কার সাথে চলবো না চলবো সেটা আমার ব্যাপার। তোমার মতো একটা আনসামাট্য মাফসরেলোরাট ক্যামসোটিকোস ব্যবসায়ীর সাথে আমি আর থাকতে চাই না। সময় সুযোগ বুঝে আমি তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। আমি ব্যস্তব্য হয়ে গেলাম। আমার ভালোবাসা এই প্রতিদান, অহংকার, আমার রাগও। আমি তাকে শুনিয়ে দিলাম। আমাদের মধ্যে এক বিরাট দ্রুত দেওয়াল তৈরি হলো।
তারপর কেটে গেল দীর্ঘ 2 বছর। মিথিলা আমার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিল। আমিও অভিমানে তার কাছে যাইনি, তবে খোঁজ রাখা বন্ধ করিনি। লোকের মুখে শুনলাম মিথিলা এখন পড়াশোনা শেষ করে প্রস্তুত একজন আইনজীবী। কালো কোট গায়ে জড়িয়ে এসে এখন কোর্ট কাছারি কাঁপায়। আর সবচেয়ে বড় ব্যাগরটা পেল যখন শুনলাম মিথিলা আর আবির এখন লিভ ইন সম্পর্কে আছে। ঢাকার এক ফ্ল্যাটে তারা স্বামী স্ত্রীর মতোই একসাথে থাকে, অথচ মিথিলা আমাকে আইনগতভাবে ডিভোর্স দেয়নি। আর আমিও তার মায়ায় অন্ধ হয়ে তাকে ছাড়তে পারিনি। তারা সমাজে ওপেন রিলেশনে থাকলেও এখনও বিয়েটা করেনি। এত অপমান পাওয়া আমার ভেতরের পুরুষটা হেরে গেলেও প্রেমিকটা হার মানেনি। আমি ভাবলাম হয়তো আবিরই মিথিলাকে ভুল বুঝিয়ে আটকে রেখেছে। আমি যদি আবিরকে হাত জোর করে বোঝাই, সে হয়তো মিথিলাকে ছেড়ে দেবে। সেই অন্ধ ভালোবাসা আর চরম বোকামি বুক কেঁপে আমি একদিন ঢাকায় রওনা হলাম। আবিরের ধানমন্ডির ফ্ল্যাটের ঠিকানা আমার জানা ছিল। বহু কষ্ট একদিন একা পেয়ে আমি আবিরের সামনে গিয়ে দাঁড়ালাম। নিজের সমস্ত আত্মসম্মান বিসর্জন দিয়ে চোখের জল ফেলে বললাম, ভাই, আমি আপনার পায়ে পড়ি। মিথিলা আমার বিবাহিত স্ত্রী, ও আমার সব। দয়া করে ওরে আমার বুকে ফিরিয়ে দেন। ওরে আমারে দিয়ে দেন ভাই। আমার এই কুৎসিতটি শুনে আবির জঘন্য একটা হাসি দিল। তার চোখ মুখ তখন এক চরম অহংকারী তার তাচ্ছিল্য। সে সিগারেট একটা টান দিয়ে ধোঁয়া আমার মুখে ছেড়ে বলল, আরে মিয়া, ফালতু ঘন ঘন বন্ধ করো। তোমার মাল যদি নিজে এসে আমার বিছানায় ধারা দেয়, তবে আমি কি করব? ও নিজেই তোমার এই মাফসিলি চেহারা আগত্য সহ্য করতে পারে না। নিজের ভালোবাসার মানুষকে নিয়ে এমন নোংরা শাস্তা কথা শোনার পর আমার মাথায় সব রাগ যেন ছিঁড়ে গেল। হিতাহিত জ্ঞান হারিয়ে আমি এক তীব্র ঘুষি বসিয়ে দিলাম আবিরের নাকের ওপর। ছিটকে গিয়ে পড়ল। সে নাক দিয়ে গল গল করে রক্ত ঝরতে লাগলো। কিন্তু আবির একা ছিল না। মুহূর্তের মধ্যে তার চিৎকার শুনে আশেপাশে থাকা তার 4-5 জন বন্ধু ছুটে এলো। তারা সবাই মিলে যন্ত্র মতো আবার ওপর ঝাঁপিয়ে পড়লো। একেবারে পর একে লাথি ঘুষি আর আঘাতে আমার শরীরটা অবশ করে ফেললো। তারা আমাকে পশুর মতো পিটিয়েছিল। শরীরের আর মনের চরম ক্ষত নিয়ে আমি সেই দিন টাঙ্গাইলে ফিরে এসেছিলাম। আবির এই মারামারির কথা তিলকে তাল বানিয়ে মিথিলাকে জানালো। মিথিলা আমাকে ফোনের চরম হুমকি দিল এবং বলল এর ফল আমাকে ভুগতে হবে। আমি ভাবছিলাম হয়তো ঝড় থেমে গেছে, কিন্তু ভাগ্যর কি নির্ময় নিষ্ঠুর পরিহাস। আমি টাঙ্গাইল আসার ঠিক সেই রাতেই আবির নিখোঁজ হয়ে যায়। তার ফোন বন্ধ, কোথাও তার কোনো হাদিস নেই। 3 দিন পর ঢাকার একটা নোংরা ডাস্টবিনের ভেতর থেকে আবিরের পচা ধারাতা রক্ত উদ্বিগ্ন পুলিশ। আর ঠিক তার 2 দিন পর টাঙ্গাইলে আমার বাড়ি থেকে পুলিশ আমাকে গ্রেপ্তার করে। মামলার দাবি আর কেউ নয়, সস্তঙ্গ আমার স্ত্রী অ্যাডভোকেট মিথিলা মামলায় সম্পুষ্ট লিখেছিল বিবাহিত ভূতি সম্পর্কের জোরে এবং মিথিলার কাছ থেকে আবিরকে চিরতরে সরিয়ে দেওয়ার উদ্দেশ্য। আমি ঠান্ডা মাথায় আবিরকে খুন করেছি। যে ছেলেকে আমি একটা ঘুষি মারার পর তার বন্ধুরা আমাকে আধামরা করে দিয়েছিল, সে খুনের দায় আজ আমার ঘাড়ে। মিথিলা তার সমস্ত মেধা, সমস্ত আইনগত চাতুর্য
আর মিথ্যে সাক্ষী সাজিয়ে আজ আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। আজ আদালতে এজলাসে দাঁড়িয়ে যখন বিচারক আমার ফাঁসির আদেশ দিয়েছিলেন, তখন মিথিলার ঠোঁটের কোণে আমি এক অদ্ভুত বিসর্জন হাসি দেখতে পারছিলাম। যে হাত ধরে তাকে ঢাকা শহর চিনিয়েছিলাম, আজ সেই হাত দিয়েই সে আমার ডেথ ওয়ারেন্ট সাজিয়ে নিল। বিচারকের হাত থেকে কলমের নিবিটি যখন খসখস শব্দ ভেঙে গেল, তখন আমার হৃৎপিণ্ডর হৃদয়ও যেন থমকে দাঁড়িয়েছিল। ফাঁসির রায় ঘোষণা শেষ। পুলিশ যখন আমার হাতে হাতকড়া পরাতে গিয়ে আসছে, ঠিক তখনই আদালতের দরজায় এক তীব্র শের ঘোরাল শোনা গেল, থামুন, এই রায় কার্যকর হতে পারে না। জল সাহেব। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা লোকটা সম্পূর্ণ নির্দোষ। আবিরকে ও খুন করেনি। একটি মেয়ের তীক্ষ্ণ কঠোর স্বরে পুরো আদালত ক্ষণস্তব্ধ হয়ে গেল। সবার দৃষ্টি এগিয়ে পড়ল সেই মেয়ের দিকে, এক তরুণী যার চোখে মুখে এক আদম্য প্রতিজ্ঞানের আলো জ্বলছিল। মেয়েটির পেছনে অন্তত মালির মুখে দাঁড়িয়েছিল আবিরের বাবা মা। মেয়েটি, যার নাম রিয়া, সে সোজা কাঠগড়ার সামনে এসে দাঁড়ালো। কাঠগড়ায় দাঁড়িয়ে আমি তখন বোবার মতো সব দেখছিলাম। রিয়া বিচারকের উদ্দেশ্যে বলতে শুরু করলো, মাননীয় আদালত, আমি আবিরের প্রত্যন্ত প্রেমিকা। শুধু তাই নয়, আবিরের সাথে পারিবারিকভাবে আমার এঙ্গেজমেন্টের সমন্বয় হয়েছিল। এই যে আবিরের বাবা মা এখানে উপস্থিত আছেন, ওনারাই আমাদের বিয়ে ঠিক করেছিলেন। অথচ এই মিথিলা আমার হবু স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে আমাদের দুজনের সাথে চরম প্রতারণা করেছে। রিয়া একটু দম নিয়ে মিথিলার দিকে তীব্র ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে জল সাহেবের উদ্দেশ্য বলল, যে স্বামী নিজের বউয়ের স্বপ্ন পূর্ণ করার জন্য নিজের সবটুকু বিলিয়ে দিলেন, কঠোর পরিশ্রম করে তাকে এত বড় আইনজীবী বানালেন, সেই স্বামীকেই আইনগতভাবে ডিভোর্স না দিয়েই এই মিথিলা আবিরের সাথে আরেকটা অবৈধ সংসার পেতে বসছিল, যা বাংলাদেশের আইন সম্পূর্ণ নির্দেশ। আর আজ নিজের পাপ ঢাকতে সে তার নির্দৃশ্য স্বামীর ফাঁসির মস্তব্য দাঁড় করিয়েছে। মিথিলা তখন চরম উত্তেজিত হয়ে চিৎকার করে উঠল, সব মিথ্যে জল সাহেব, ও যা বলছে সব বানোয়াট গল্প। আবির নিজেই আমাকে বলেছিল এই লোকটাই শহর। সেদিন তাকে মেরেছিল ওনারই। আমার মক্কেলকে খুনের আসামিকে বাঁচানোর জন্য মন গড়া নাটক ফাঁদাচ্ছে। রিয়া সাথে সাথে পাল্টা গজরে উঠে বললেন, হ্যাঁ, আবিরও তাকে মেরেছিল, কিন্তু সেই মারামারির ঘটনা সেখানে শেষ হয়ে গিয়েছিল। আবিরকে খুন আমি করেছি। যে রাতে ও শাহের ভাইয়ের সাথে ঝামেলা করে বাসায় ফেরে, আমি আগে তা থেকেই ওর পেতেছিলাম। আমার জীবন ধ্বংস করার প্রতিশোধ নিতে আমি নিজেই লোক ভাড়া করে মাঝরাতে আবিরকে তুলে নিয়ে যাই, তারপর তাকে খুন করিয়ে ওই ডাস্টবিনে ফেলে রেখে আসি। পুরো আদালত তক্ষক যেন একটা বোম ফাটলো। আইনজীবীদের গঞ্জন আর ধনাদীপ্তির হ্রদগুলো এজলাস কেঁপে উঠল।
বিচারক হাতুড়ি পিটিয়ে সবাইকে শান্ত বললেন। রিয়া তখন বিচারককে দিকে হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল, আমি প্রতিশোধ নিয়ে অপরাধ করেছি জজ সাহেব। আইন আমাকে যত শত দিবে আমি মাথা পেতে নেব, আমি আমার শান্তি মেনে নিব। কিন্তু এই সব কিছুর মূল হতে এই মিথিলা, ও যদি আবিরের জীবনে না আসতো তবে আজকে কোনো কিছুই হতো না। নিজের স্বামীর টাকায় লেখাপড়া আর ফুর্তি করে তাকে ডিভোর্স না দিয়েই পরপুরুষের সাথে লিড ইন করেছে ও। ও এই আবিরকে লোভ দেখিয়ে আমার কাছ থেকে দূরে ঠেলে দিয়েছিল। আদালতের এই নাটকীয় মোড় যখন সব কিছুই স্তব্ধ, তখন পেছন থেকে আরেকটি কণ্ঠ ভেসে এলো। তাকিয়ে দেখি মিথিলার নিজের বাবা, আমার শ্বশুরমশাই লেজাসো সামনে এসে দাঁড়িয়েছেন। নিজের মেয়ের দিকে তাকিয়ে ওনার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল। তিনি বিচারকের দিকে তাকিয়ে হাত জোর করে বললেন, জজ সাহেব, আমি এই পাপিষ্ঠ মেয়ের হতভাগ্য বাবা। একটা নির্দিষ্ট ছেলের এভাবে অন্যায় শাস্তি আমি চাইতে পারবো না। ও আমার জামাই না, আমার নিজের ছেলের মতো। আর এই খারাপ মেয়ে আজ থেকে আমার কেউ না, ও আমার মেয়ে হতে পারে না। আমি আজ এই আদালতে ওকে ত্যায্য কন্যা ঘোষণা করছি। আইন ওকে যে শাস্তি দেবে সেটাই হবে, আমি ওর কোনো দায়িত্ব নেব না। নতুন এই চাঞ্চল্যকর ইক্কারেক্তি ব্যক্তি এবং প্রমাণের ওপর ভিডিও করা মহামান্য বিচার তখনও আমার ফাঁসির রায় বাতিল ঘোষণা করলেন। তিনি গভীর কণ্ঠে আদেশ দিলেন, আদালতে নতুন আসামির স্বীকারোক্তি এবং তথ্যের ভিডিওতে পূর্ব রায় বাতিল করা হলো। আগামী 15 দিনের মধ্যে পুলিশকে এই ঘটনার তদন্ত করে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো। এই মালামালের চূড়ান্ত রায় আজ থেকে ঠিক 15 দিন পর ঘোষণা করা হবে। 15 দিন পর আজ আবার আদালত এজলাস লোককে লকানো। তবে আজ আমার মনে কোনো ভয় ছিল না। পুলিশ তদন্ত, রিয়াদ ভাড়াটে খুনিদের এবং মিথিলার প্রমাণোক্ত সমস্ত দলিল আদালতের সামনে পেশ করেছে। বিচারক তার সামনে আসানো বসে চশমাটা ঠিক করে চূড়ান্ত রায় পড়তে শুরু করলো। পুলিশের তদন্ত এবং আদালতের সমস্ত সাক্ষী প্রমাণ ও স্বীকারোক্ত ভিডিওতে এই আদালত জনাব সাহেব খানকে সম্পূর্ণ নির্দেশ ঘোষণা করার সমসাম্য খালাস প্রমাণ করেছে। একসাথে টাকার বিনিময়ে লোক দিয়ে ঠান্ডা মাথায় খুনের পরিকল্পনা ও তা বাস্তবায়নের অপরাধে রিয়াকে 16 বছরের সমস্ত কারাদণ্ডে এবং দণ্ডবিধ অত্যাচার, প্রতারণা, তথ্য গোপন ও অবৈধ সম্পর্কের অপরাধে অ্যাডভোকেট মিথিলাকে 14 বছরের সমস্ত কারাদণ্ডে প্রদান করা হলো। রায় ঘোষণার সাথে সাথে আদালতের পুলিশ মিথিলা ও রিয়ার হাতে লোহার হাতকড়া পরিয়ে দিল। কটঘরের দরজা যখন খুলে দেওয়া হলো, আমি ধীর পায়ে বেরিয়ে এলাম পেছন থেকে। তখন পুলিশের হাতকড়া ঝনঝন শব্দ আর মিথিলার চোখের জল আমার নজরে আসছিল। হয়তো শেষবারের মতো ক্ষমা চাওয়া একটা আকুতি ছিল তার চোখে। কিন্তু আমার মনের ভেতর তখন আর কোনো ভালোবাসা কিংবা ঘৃণা ছিল, কিছুই অবিশ্রিত ছিল না। যে হাত ধরে তাকে একদিন ঢাকা শহর চিনিয়েছিলাম, আজ সেই ঢাকা শহরে আদালতি নিয়তি তাকে তার সুযোগ্য শাস্তি বুঝিয়ে দিল। ভালোবাসার এই নির্ময় আদালতে অবশেষে সত্যর জয় হলো, আর আমি ফিরে পেলাম আমার হারিয়ে যাওয়া মুক্তি। অনেক সুন্দর একটি গল্প। যদি ভালো লাগে থাকে দয়া করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ।